কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও, কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও, কোন সে অজানা পথে চলেছে সে কাউ, চলেছে সে অন্ধকারে, চলেছে সে আলো, চলেছে সে নিশিথিনী, চলেছে সে কালো। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, এবার বিদায় নেব, এবার যাত্রা করব অজানা পথে। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী উপন্যাস। উপন্যাসে 1928 সালে যেটি প্রকাশিত হয়েছিল। উপন্যাসটি প্রেম, স্বাধীনতা, সৌন্দর্য ও মানবিক সম্পর্কের গভীরতা নিয়ে আলোচনা করে। পটভূমি। শেষের কবিতা উপন্যাসের পটভূমি হল শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য। শিলংয়ের পাহাড়, ঝর্ণা, সবুজ প্রকৃতি উপন্যাসের কাহিনীকে একটি কবিতাময় আবহ দিয়েছে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপন্যাসের চরিত্রগুলির আবেগ ও চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। উপন্যাসের প্রধান 3 চরিত্র। অমিত রায় উপন্যাসের প্রধান চরিত্র, একজন সংবেদনশীল কবি মনের যুবক। লাবণ্য একজন স্বাধীনচেতা সুন্দরী ও বুদ্ধিমতী মহিলা। কেতকী লাবণ্যের বন্ধু। অমিতের প্রতি তার একটা আবেগ আছে। উপন্যাসটির কাহিনী সারাংশ হল, উপন্যাসটির প্রধান চরিত্র হল অমিত রায়, একজন শিক্ষিত এবং সংবেদনশীল যুবক, যিনি শিলংয়ে বেড়াতে যান। সেখানে তিনি লাবণ্য নামের এক সুন্দরী এবং স্বাধীনচেতা মহিলার সাথে পরিচিতি হন। লাবণ্য এবং অমিতের মধ্যে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক, তারপর যা প্রেম এবং বন্ধুত্বের সীমাকে অতিক্রম করে যায়। এরপর কাহিনী যত এগিয়ে যায়, ততই অমিত এবং লাবণ্য উভয়ই শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় এবং তাদের মধ্যে একটা আলোচনা আর বিতর্কের মাধ্যমে তাদের সম্পর্ক আরো গভীর হয়। অমিত লাবণ্যকে তার কবিতা শোনায়, যা তাদের সম্পর্ককে আরো নিবিড় করে তোলে। কিন্তু একসময় দেখা যায় তাদের এই সম্পর্কটি সহজ নয়। লাবণ্য ইতিমধ্যে বিয়ের প্রস্তাব পেয়েছে এবং সমাজের চাপও তাদের উপর ক্রমশ বাড়তে থাকে। অমিত এবং লাবণ্য উভয়ই তাদের নিজস্ব স্বাধীনতা এবং সমাজের প্রত্যাশার মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। এরপর উপন্যাসটির শেষে অমিত এবং লাবণ্য তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে গভীরভাবে চিন্তা করে। তারা বুঝতে পারে যে তাদের প্রেম হয়তো সমাজের নিয়মের বাইরে, কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। প্রিয় শ্রোতারা, আজকে বলবো আরেকটি অংশ, সেটি হচ্ছে শেষের কবিতা উপন্যাসের ত্রিকোণ প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে ত্রিকোণ প্রেম অর্থাৎ লাভ ট্রিঅ্যাঙ্গেলকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখিয়েছেন, যা কাহিনীকে জটিল করেছে, আবার সেই কাহিনীকেই আকর্ষণীয় করে তুলেছে। এই ত্রিকোণ প্রেমের 3টি শীর্ষবিন্দু অবস্থান করেছে অমিত, লাবণ্য এবং কেতকী। সেই ত্রিকোণ প্রেমের বিভিন্ন দিক যদি বিশ্লেষণ করি, তাহলে পাই অমিত রায়, সে তো অমিত উপন্যাসের প্রধান চরিত্র, একজন সংবেদনশীল ও কবি মনের যুবক। তিনি শিলংয়ে বেড়াতে গিয়ে লাবণ্যের সাথে পরিচিতি হন এবং তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। অমিতের প্রেম কবিতাময় ও স্বাধীনতাপূর্ণ, যা সমাজের নিয়মের বাইরে অবস্থান করে। অপরদিকে আছে লাবণ্য। লাবণ্য একজন স্বাধীনচেতা সুন্দরী এবং বুদ্ধিমতী মহিলা। তিনি অমিতের কবিতাময় প্রেমে আকৃষ্ট হন, কিন্তু তার জীবন ইতিমধ্যেই জটিল। লাবণ্য আবার কেতকীর বন্ধু এবং কেতকীর সাথে তার সম্পর্ক গভীর। লাবণ্য অমিতের প্রেম এবং সমাজের প্রত্যাশার মধ্যে দ্বন্দ্বে পড়ে। আর তৃতীয় যে ব্যক্তি, সে হলো কেতকী। কেতকী তো লাবণ্যের বন্ধু, অমিতের প্রতি তারও একটি আবেগ আছে। কেতকীর উপস্থিতি ত্রিকোণ প্রেমকে জটিল করে তুলল। কেতকী লাবণ্যের মধ্যে বন্ধুত্ব, আবার অমিতের প্রতি তাদের আবেগের দ্বন্দ্ব এই ত্রিকোণ প্রেমের একটি গুরুত্বপূর্ণ দিক। ত্রিকোণ প্রেমের জটিলতায় লক্ষ্য করা গিয়েছে অমিত ও লাবণ্যের প্রেম, যেখানে অমিত লাবণ্যের মধ্যে গড়ে ওঠে একটি গভীর এবং কবিতাময় প্রেম।
তাদের সেই প্রেম স্বাধীনতা ও সৌন্দর্যের প্রতীক, যা সমাজের নিয়মের বাইরে অবস্থান করে। তবে লাবণ্য ইতিমধ্যেই বিয়ের প্রস্তাব পেয়েছে, যা তাদের প্রেমকে আরও জটিল করে তুলেছিল। অন্যদিকে লাবণ্য কেতকীর বন্ধুত্ব। লাবণ্য এবং কেতকীর মধ্যে একটি গভীর বন্ধুত্ব রয়েছে। কেতকী লাবণ্যের প্রতি ঈর্ষান্বিত হন যখন তিনি বুঝতে পারেন যে লাবণ্য অমিতের প্রতি আকৃষ্ট। এই বন্ধুত্ব ঈর্ষার দ্বন্দ্ব ত্রিকোণ প্রেমকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে অমিত কেতকীর সম্পর্ক। অমিত কেতকীর সাথে একটি সুসম্পর্ক বজায় রাখেন, যদিও তার প্রেম লাবণ্যের প্রতি, কিন্তু কেতকীর উপস্থিতি অমিত লাবণ্যের প্রেমকে প্রভাবিত করেছে। ত্রিকোণ প্রেমের শেষ কথায়। ত্রিকোণ প্রেমের শেষ দেখেছি যে উপন্যাসের শেষে এই ত্রিকোণ প্রেমের সমাধান স্পষ্টভাবে লেখক দেননি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের অনিশ্চয়তা এবং জটিলতা ফুটিয়ে তুলেছেন। অমিত এবং লাবণ্যের প্রেম হয়তো সমাজের নিয়মের মধ্যে স্থায়ী হতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। কেতকীর ভূমিকা এই প্রেমকে আরো গভীর এবং অর্থবহ করে তুলেছে। তাই সবশেষে বলা যায়, শেষের কবিতা উপন্যাসের ত্রিকোণ প্রেম অমিত লাবণ্য কেতকীর মধ্যেই গড়ে ওঠে। এই প্রেম জটিল, এই প্রেম আবেগিক, এই প্রেম সমাজের নিয়মের সাথে দ্বন্দ্বপূর্ণ। রবীন্দ্রনাথ এই প্রেমকে মানবিক সম্পর্কের গভীরতা, বন্ধুত্ব, ঈর্ষা ও প্রেমের অনিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন। উপন্যাসের শেষে এসেছেন এই প্রেমের সমাধান অস্পষ্ট অবস্থায়, যা পাঠকদের চিন্তা আর অনুভূতিকে উদ্দীপ্ত করেছে। শেষের কবিতা উপন্যাসে প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার শেষের কবিতা উপন্যাসে প্রেম একটি কেন্দ্রীয় বিষয়, যা রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সূক্ষ্ম ও গভীরভাবে উপস্থাপন করেছেন। এই উপন্যাসে প্রেম শুধুমাত্র একটি আবেগ নয়, বরং এটি জীবন, স্বাধীনতা, সৌন্দর্য এবং আত্মিক সম্পর্কে একটি জটিল ও বহুমাত্রিক অভিব্যক্তি। সেই প্রেমের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করলে আমরা যা পেয়ে থাকি তা হল: 1. প্রেমের স্বাধীনতা। উপন্যাসের প্রধান চরিত্র অমিত রায় ও লাবণ্যের মধ্যে প্রেম গড়ে ওঠে, যা প্রচলিত সমাজের নিয়ম ও বন্ধন থেকে মুক্ত। অমিত ও লাবণ্য উভয়েই স্বাধীনচেতা এবং তাদের প্রেমে কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। রবীন্দ্রনাথ এখানে সেই প্রেমকে স্বাধীনতার প্রতীক হিসাবে দেখিয়েছেন, যা সমাজের গতানুগতিক নিয়মকে অতিক্রম করে যায়। 2. প্রেমে আছে আধ্যাত্মিকতা। অমিত এবং লাবণ্যের প্রেম শুধুমাত্র শারীরিক বা আবেগিক নয়, এটি আধ্যাত্মিক স্তরেও প্রবেশ করে। তাদের মধ্যে আলোচনা, কবিতা, প্রকৃতির সৌন্দর্য নিয়ে যা ভাবনা তাদের প্রেমকে আরো গভীর করে তোলে। প্রেম এখানে আর্থিক বন্ধন হিসেবে উপস্থাপিত হয়েছে, জীবনের অর্থ সেখানে তা খুঁজেছে। 3. প্রেম ও সমাজের দ্বন্দ্ব। উপন্যাসে প্রেম এবং সমাজের নিয়মের মধ্যে একটি দ্বন্দ্ব দেখা যায়। লাবণ্য ইতিমধ্যে বিয়ের প্রস্তাব পায়, অপরদিকে সমাজের চাপ তাদের প্রেমকে জটিল থেকে জটিলতর করে তোলে। রবীন্দ্রনাথ এখানেই প্রশ্ন তুলেছে, প্রেম কি সমাজের নিয়মের অধীন, নাকি এটি স্বাধীন ও নিঃশর্ত? 4. প্রেমের অনিশ্চয়তা। অমিত এবং লাবণ্যের প্রেমের শেষ কি হবে তা উপন্যাসে স্পষ্ট বলা হয়নি। রবীন্দ্রনাথ প্রেমের অনিশ্চয়তা ও রহস্যময়তা ফুটিয়ে তুলেছেন। প্রেমের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, এটি একটি চলমান প্রক্রিয়া যা জীবনের মতোই জটিল এবং রহস্যময়। 5. প্রেমের কবিতাময়তা। অমিত কিন্তু একজন কবি, তার দৃষ্টিতে প্রেম একটি কবিতারই মতো। প্রেমের মধ্যে তিনি সৌন্দর্যকে দেখেন, প্রেমের মধ্যে তিনি ছন্দকে খোঁজেন, আবার প্রেমের মধ্যে তার গভীরতা খুঁজে পান। উপন্যাসের শিরোনাম শেষের কবিতা এই প্রেমের কবিতাময় প্রকৃতিতে নির্দেশ করে, যা কোনো শেষ বা সমাপ্তি ছাড়াই চলমান। 6. প্রেম ও বিচ্ছেদ। উপন্যাসে প্রেমের পাশাপাশি বিচ্ছেদের বিষয়ও উঠে এসেছে। অমিত এবং লাবণ্য বুঝতে পারে যে তাদের প্রেম হয়তো সমাজের নিয়মের মধ্য দিয়ে স্থায়ী হতে পারবে না, কিন্তু তা সত্ত্বেও তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসাকে অনুভব করেছে। এই বিচ্ছেদ তাদের প্রেমকে আরো গভীর এবং অর্থবহ করে তুলেছে। 7. প্রেমের চিরন্তনতা। রবীন্দ্রনাথ উপন্যাসে প্রেমকে একটি চিরন্তন অনুভূতি হিসাবে উপস্থাপন করেছেন। প্রেমের শেষ নেই, এটি একটি অনন্ত অনুভূতি যা সময় ও স্থানের সীমা অতিক্রম করে। তাই সবশেষে বলা যায় যে শেষের কবিতা উপন্যাসে প্রেম শুধুমাত্র একটি আবেগ নয়, এটি জীবন, এটি স্বাধীনতা, এটি সৌন্দর্য, এটি আত্মিক সম্পর্কের একটি গভীর অভিব্যক্তি।
রবীন্দ্রনাথ সেই প্রেমের মাধ্যমে মানবিক সম্পর্কের জটিলতাকে, সমাজের নিয়মের সাথে দ্বন্দ্বকে, জীবনের গভীর অর্থকে নিয়ে আলোচনা করেছেন। এই উপন্যাসে প্রেম একটি কবিতার মতো, যার কোনো শেষ ছাড়াই চলমান এবং চিরন্তন। শেষের কবিতা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত গভীর ও কবিতাময় উপন্যাস, যেখানে অনেক চিরন্তন এবং চিন্তা উদ্দীপক উক্তি রয়েছে। এই উপন্যাসের কিছু উল্লেখযোগ্য উক্তি নিম্নরূপ এবং তা বিভিন্ন সম্পর্কে বিভিন্নভাবে তা উপস্থাপিত হয়েছে। প্রথমে আসি প্রেম সম্পর্কে উক্তি। সেখানে বলা হয়েছে, প্রেমের মধ্যে একটা স্বাধীনতা আছে, সে স্বাধীনতা হচ্ছে বন্ধনহীনতা। প্রেমের মধ্যে একটা বন্ধন আছে, সে বন্ধন হচ্ছে স্বাধীনতা। এই উক্তিটি প্রেমের দ্বৈত প্রকৃতিকে প্রকাশ করে। এটি একই সাথে স্বাধীনতা এবং বন্ধনের সমন্বয়। দ্বিতীয়ত, জীবন সম্পর্কে একটি উক্তি লক্ষ্য করা যায়, যেখানে বলা হয়েছে, জীবনটা একটা কবিতা যার ছন্দ নেই, অথচ তার মধ্যে একটা গভীর সুর লুকিয়ে আছে। এই ধরনের উক্তিতে জীবনের গভীরতা আর রহস্যময়তা ফুটে উঠেছে। তৃতীয়ত, স্বাধীনতা সম্পর্কে উক্তি। যে উক্তিতে স্বাধীনতার গুরুত্ব এবং মানবিক মূল্য ফুটে উঠেছে তা হল, স্বাধীনতা পেলে মানুষ বাঁচে, কিন্তু স্বাধীনতা দিলে মানুষ বড় হয়। চতুর্থ, সম্পর্কের জটিলতা সম্পর্কে উক্তি, যেখানে মানবিক সম্পর্কের গভীরতা আর জটিলতাকে প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য উক্তি, মানুষের সম্পর্কগুলো এমনই জটিল যেমন জটিল তার মন। পঞ্চমত, সৌন্দর্য সম্পর্কে উক্তি। সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, সৌন্দর্য মনে অনুভব করা। এই উক্তি সৌন্দর্যের প্রকৃত অর্থকে ফুটিয়ে তুলেছে। 6, অমিতের কবিতাময় উক্তি। সে বলছে, আমি কবি, আমার কাজ শুধু দেখা নয়, আমার কাজ হচ্ছে অনুভব করা। এই উক্তিতে কবির সেই দৃষ্টিভঙ্গি আর অনুভূতির গভীরতা প্রকাশ পেয়েছে। সপ্তমত, যেখানে দেখা যায় প্রেম ও বিচ্ছেদ সম্পর্কে এক বিশেষ উক্তি, যা উপন্যাসের শিরোনামের সাথে মিল রেখে প্রেমের গভীরতা ও তার অনন্ত রূপকে প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হচ্ছে, প্রেমের শেষ নেই, কিন্তু প্রেমের শেষের কবিতা আছে। শেষের কবিতা উপন্যাসের এই সমস্ত উক্তিগুলি মানবিক আবেগ, প্রেম, স্বাধীনতা এবং জীবনের গভীরতা নিয়ে চিন্তা করতে প্রেরণা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখনীর মাধ্যমে এই উক্তিগুলি চিরন্তন হয়ে আছে। কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও, কালের যাত্রার ধ্বনি শুনিতে পাও, কোন সে অজানা পথে চলেছে সে কাউ। চলেছে সে অন্ধকারে, চলেছে সে আলো, চলেছে সে নিশিথিনী, চলেছে সে কালো, চলেছে সে নিঃশব্দে, চলেছে সে গানে, চলেছে সে বেদনায়, চলেছে সে প্রাণে, চলেছে সে হাসি মুখে, চলেছে সে কাঁদে, চলেছে সে বুক ভরা আশায় আনন্দে, চলেছে সে একা একা, চলেছে সে সাথী, চলেছে সে মৃত্যু পথে, চলেছে সে রাতি, চলেছে সে প্রেমের পথে, চলেছে ঘৃণায়, চলেছে সে বিরহের পথে, চলেছে ক্ষণায়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, কোন সে অজানা পথে চলেছে সে কাউ। চলেছে সে অনন্তের পথে, চলেছে সে ক্ষণেকে, চলেছে সে জীবনের পথে, চলেছে সে মরণে। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, এবার বিদায় নেব, এবার যাত্রা করব অজানা পথে। তুমি থাকো তোমার ঘরে, আমি যাব আমার পথে। তুমি থাকো তোমার আলোয়, আমি যাব আমার অন্ধকারে। তুমি থাকো তোমার সুখে, আমি যাব আমার দুঃখে। তুমি থাকো তোমার প্রেমে, আমি যাব আমার বিরহে। হে বন্ধু বিদায়, এবার বিদায় নেব, এবার যাত্রা করব
অজানা পথে। ধন্যবাদ। শ্রোতারা, এই আলোচনাগুলো নিশ্চয়ই তোমাদের হয়তো ভালো লাগে কি লাগে না তা আমি জানি না। তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেখে আমি বেশ অনুপ্রাণিত হই। তোমাদের কাছে একান্ত বা গভীরভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমরাও উপকৃত হও, তারাও উপকৃত হয়। জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমাদের এই ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना? ठीक ठीक